চিকেন নেকের ভয় দেখিয়ে বারবার ভারতকে উত্তপ্ত করছিল মোহাম্মদ ইউনিস ও তার সহযোগীরা। ভাবখানা এমন ছিল যেন বাংলাদেশ চোখের পলকে চিকেন নেক দখল করে নেবে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে নিমিষেই অশান্ত করে তুলবে। ইউনিস সাহেব স্বপ্ন ভাঙিয়ে দুঃস্বপ্ন দেখিয়ে দিয়েছে ভারত। নর্থ ইস্টের সেভেন সিস্টারের সাথে সমুদ্রের কোনো যোগাযোগ নেই, আছে বাংলাদেশের, আর সাহেব নাকি সেই সমুদ্রের অভিভাবক। তাই চীনকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বাণিজ্যের প্রস্তাব দিয়েছিলেন মোহাম্মদ ইউনিস। আসলে নতুন ভারতে কারোর ওপর নির্ভরশীলতা নেই। নতুন ভারত কাউকে অবশ্যই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে দেবে না, বার্তা স্পষ্ট। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির শক্তি এখন হারে হারে টের পাচ্ছে প্রতিবেশীরা। ভারত এদিকে স্থলবন্দর ব্যবহার করে কিছু বাংলাদেশি পণ্যের আমদানির ওপর যেমন নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে, তেমনি অন্যদিকে 2008 সাল থেকেই কালাদান মাল্টি মডেল প্রকল্পে মাধ্যমে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সাথে সমুদ্র পথ ব্যবহার করে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ স্থাপনের কাজ চলছে। তাই ভারতের সাথে সম্পর্ক খারাপ করে বাংলাদেশ যে কত বড় ক্ষতির সম্মুখীন হতে চলেছে তা ইউনিস শিবির না বুঝলেও বাংলাদেশের জনগণ হয়তো বুঝে পায়। এখন প্রশ্ন হচ্ছে, কি এই কালাদান মাল্টিমোডাল প্রকল্প? এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে এড়িয়ে ভারত ও মায়ানমারের মধ্যে কিভাবে সংযোগ স্থাপন করা হবে? উত্তর পূর্ব রাজ্যগুলো এই প্রকল্পের মাধ্যমে কিভাবে সমুদ্র বন্দর ব্যবহার করতে পারবে? এর ফলে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিভাবে বাড়তি লাভবান হতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রকল্পের বাস্তবায়ন হলে বাংলাদেশের অর্থনীতি কতটা ক্ষতির সম্মুখীন হবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। মায়ানমারের সিত্তে বন্দর ব্যবহার করে কিভাবে বৃদ্ধি পাবে উত্তর পূর্ব ভারতের অর্থনীতি, কিভাবে বাংলাদেশ হয়ে যাবে ব্রাত্য, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা এই মুহূর্তে আমাদের টক শো। আর আজকের এই বিশেষ টক শোতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট শিক্ষাবিদ। রয়েছেন অধ্যক্ষ ডক্টর হারাধন সাহা, নমস্কার, এবং প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়, যিনি কালাদান প্রকল্পের লাভ ত্রিপুরা কিভাবে নিতে পারে তা নিয়ে এক প্রকার গবেষণা করেছেন। আসবো আমরা কালাদান প্রকল্পের ওপর, কিন্তু তার আগে ডক্টর সাহা, তথাকথিত সমুদ্রের অভিভাবক, গার্জিয়ান অফ ওশেন যিনি নিজেকে বলেছিলেন, ওনার পরিস্থিতি এখন নড়বড়ে আমরা দেখছি। কি মনে করেন যে মানুষ ওনার উপর ভরসা রাখতে পারছে না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের সিম্পিতি কুড়ানোর জন্য উনি বারবার পদত্যাগের হুমকিও দিচ্ছিলেন। দেখুন, 2024 সালে আগস্ট মাসের সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে আমরা প্রায় 9 মাস বা 10 মাস হতে চলল, এই দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে যে পরিস্থিতি লক্ষ্য করলাম, এতে আমরা একটা বিষয় সেখানে লক্ষ্য করছি, যে উদ্দেশ্য নিয়ে তত্ত্বাবধায়ক একটা সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল, যদিও সেটা কতটুকু গণতান্ত্রিক বা তার কত আইনগত বৈধতা রয়েছে সে নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু ডক্টর ইউনিস ক্ষমতায় বসার পর ওনার ক্ষমতা সম্পর্কে অবগত থেকে না থেকে এমন কতগুলো কাজে উনি ইন্টারফেয়ার করতে শুরু করলেন, যেগুলো নিয়ে কিন্তু আইনগত এবং সাংবিধানিক কতগুলো প্রশ্ন বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু জনগণের মধ্য থেকে উঠে আসছে। কেননা মোহাম্মদ ইউনিসকে এখানে নিয়ে আসার পেছনে যে ভূ রাজনৈতিক একটা এই ছিল, মানে কূটনীতি ছিল, তারা বা পাশাপাশি বাংলাদেশের জনগণের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা গণতান্ত্রিক সরকার সেখানে প্রতিষ্ঠা করবে। কেননা তার আগে যে শেখ হাসিনার যে সরকার ছিল, সেই সরকার নিয়ে কিছুটা বাংলাদেশের জনগণের মধ্যে একটা
সেখানে তাদের মধ্যে ক্ষোভ ছিল। কিন্তু মোহাম্মদ ইউনূস যে উদ্দেশ্যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার যে কাজটা ওনাকে দেওয়া হয়েছিল সেই দিকে না গিয়ে উনি কি করছেন, ভূ রাজনীতিক যে কূটনীতি বলছিলাম তাদেরই একজন প্রতিনিধি হিসাবে বাংলাদেশে কিভাবে আরো ওনার শাসন ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা যায় বা ওনার চেয়ারটাকে আরো কিভাবে উনি বেশি দিন স্থায়ী করতে পারেন সেই কাজে কিন্তু উনি বেশি গুরুত্ব দিতে শুরু করলেন। তাছাড়া ওনার যে মানে যে টিমটা ছিল, টিমের মধ্যে যারা ছিলেন তারা কিন্তু একটা দেশ শাসন করার মতো কোনো অভিজ্ঞতা সেখানে ছিল না। তারাও কি করলো আমরা লক্ষ্য করলাম, তাদের কিছু কার্যকলাপও কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে আস্তে আস্তে অসন্তোষ বা ক্ষোভ সৃষ্টি হতে লাগলো। আপনি যদি ইদানিংকালের বাংলাদেশের যে মানে অবস্থার দিকে আমরা তাকাই, আজকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সে মোহাম্মদ ইউনূসের কাছে সেই মানে টিমের সদস্যদের বিরুদ্ধে কিন্তু বিশেষ করে তাদের যে কি বলবো মানে অর্থ আত্মসাৎ, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের দুর্নীতি, বিভিন্ন ধরনের জালিয়াতির অভিযোগ তাদের বিরুদ্ধে কিন্তু উঠছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে মানে মানে মোহাম্মদ ইউনূস উনি মানে কি করলেন, ভারতের সঙ্গে যে পাল্টাপাল্টি যে কতগুলো সিদ্ধান্ত নিতে শুরু করলেন এবং ভারতবর্ষ এই সিদ্ধান্তটা সর্বশেষ যেটা দিয়েছে যে বাণিজ্য ক্ষেত্রে যে কতগুলো মানে বিধিনিষেধ দিয়েছিল করেছে, এটা কিন্তু এক মানে প্রকৃত অর্থে বাংলাদেশের মানে অর্থনৈতিক অবস্থা, তাদের সামাজিক অবস্থা সবগুলোকে মানে ক্ষতি করে দেওয়ার উদ্দেশ্য নয়, তাদেরকে একটা মেসেজ দিয়েছেন যে তোমরা সংশোধন হয়ে যাও। কিন্তু বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূস বা ওনার যে মানে যাদের অঙ্গুলি হেলনে উনি চলছেন তারা তো সেটা করতে দেবেন না, বা মোহাম্মদ ইউনূস সেটা মানে কি বলবো সেটা করতে পারবেনও না, বিপরীত পথেই হাঁটছেন, বিপরীত পথে হাঁটছেন। এবং যার জন্য আমরা যদি দেখি মার্চ মাসে উনি যখন চীনে গিয়েছিলেন, সেখানে ভারতবর্ষের এই যে চিকেন নেক বা ভারতবর্ষের যে আজকে আমরা অষ্টমলক্ষ্মী বলছি বা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি বলছি, এদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কমেন্টস বা মন্তব্য করছেন, যেটা অত্যন্ত অসাংবিধানিক। এবং পাশাপাশি আপনি দেখেন সমুদ্র বন্দরকে ওনারা এটা গাইডজিয়ান বলে যেভাবে উনি মন্তব্য করছেন, এটা কিন্তু আমার মনে হয় ওনারা মানে ভুলে গেছেন যে বা ওনারা শাসন ক্ষমতায় চালানোর ক্ষমতা মানে শাসন চালানোর ক্ষমতা নেই বলে ওনারা এই ধরনের মন্তব্যগুলি বা হঠকারী মন্তব্যগুলি করতে পারেন। কোন প্রকৃত রাজনীতিবিদ এই ধরনের মন্তব্য অবশ্যই করবে না, অ্যাটলিস্ট ভারতকে নিয়ে তো বাংলাদেশ অবশ্যই করবে না, কারণ বাংলাদেশ জানে যে বাংলাদেশের যে জন্ম সেখানে ভারতের কি ভূমিকা, বাংলাদেশের জন্মে ভারতের কি ভূমিকা। এবার সেই জায়গায় যদি আপনি দেখেন, এবার আমাদের ভারতবর্ষ একটা বড় অর্থনৈতিক এখন বর্তমানে বিশ্বের মধ্যে চতুর্থ অর্থনৈতিক দেশ হিসাবে আমরা জানি পরিগণিত হয়েছে, একটা শক্তিশালী দেশ এশিয়া মহাদেশের। এবং আমরা আসবো সেই বিষয়টাতে বা ডক্টর শাহ আসবো, কিন্তু আমি তার আগে একটু আরেকবার ডক্টর সঞ্জয় রায়ের কাছে চলে যাই একবার। ডক্টর রায়, আপনার কি মনে হয় সাম্প্রতিক যে ঘটনাবলী হচ্ছে সেগুলো দেখে কি মনে হচ্ছে? এই যে একবার পদত্যাগের কথা বলছেন ডক্টর ইউনূস, আবার বলছেন যে জনগণকে সঙ্গে নিয়ে উনি সিদ্ধান্ত নেবেন, মানে আসলে কি পালাবার পথ খুঁজছেন ইউনূস নাকি? নমস্কার। আসলে মোহাম্মদ ইউনূস সম্পর্কে আপনাদের এই টক শোতে একবার বলেছিলাম, বেসিক্যালি হি ইজ এ আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার। আই পার্সোনালি যা ওনাকে দেখে যেটা আমার পার্সোনালি মনে হয়, সুতরাং ইদানিংকালে হয়তো ইলেকট্রনিক মিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে ভারতীয় চ্যানেলগুলো মিডিয়া যেগুলো আছে ইলেকট্রনিক মিডিয়াতে সেই রকম প্রচার না পাওয়া গেলেও সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখতে পাচ্ছি বা ইউটিউবে যা দেখি তাতে মনে হচ্ছে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং এই অস্থির পরিস্থিতিটা সৃষ্টি করেছেন আমার মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্ট দেমসেলভস উইথ এ নিফেরিয়াস ডিজাইন, আমি মনে করি বলি যে টু স্টে লঙ্গার। হ্যাঁ, কারণ কি বাংলাদেশে ক্ষমতায় যারা আছে ওরা আর কি করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায়, ধরে রাখা যায়। কারণ যে সমস্ত কথাগুলো আমরা শুনতে পাচ্ছি বাংলা বিভিন্ন মিডিয়ায়, যে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে আভ্যন্তরীণ সরকারের যিনি উপদেষ্টা বা যারা আছে তাদের মধ্যে একটা মতভেদ বা একটা দ্বন্দ্ব, বা যেভাবে নাকি শুনতে পাচ্ছি যে কি জানি জনগণ
রাস্তায় নেমেছে। তো আজকে 10 মাসে যে হারাধন বাবু 10 মাসে যদি বাংলাদেশে হাসিনা গভর্নমেন্ট যাওয়ার পরে যে পরিস্থিতিটা যেটা দেখা যাচ্ছে, ওইখানকার মানুষ তো ভালো নেই, মানুষকে ভালো নেই। সেখানকার মূল্য বৃদ্ধি বলুন, কর্মসংস্থান বলুন বা ল অ্যান্ড অর্ডার বলুন, কোনো কিছুই ঠিক নেই সেখানে। এবং এই যে যারা নাকি এই যে সংস্কারবাদী যারা নিজেদেরকে বলছেন, যারা নাকি কোটার বিরুদ্ধে আন্দোলন করতে এসে যারা হাসিনাকে যারা নাকি কম্পেল করেছেন, আপনি লক্ষ্য করে দেখবেন যে তাদের কিন্তু ডিজাইন ছিল একটাই আমার মনে হয়। তো সেটাই ছিল ভারত বিদ্বেষী একটা হিরিক একটা সারা বাংলাদেশের মধ্যে এই যারা রেডিকেলস আছে, ঠিক আছে, বা যারা নাকি মৌলবাদী বা জামাত বা বিরোধী পার্টি যারা আছে, দে অল ওয়ার বেসিক্যালি হ্যান্ড ইন গ্লোভ। সবাই একজন একজনের সঙ্গে জড়িত ছিল। এবং বেসিক্যালি যেহেতু হাসিনা ওয়াজ এ প্রো ইন্ডিয়া, সুতরাং হাসিনার বিরুদ্ধে বেসিক্যালি এটাকে দাঁড় করানো হয়েছে, এটা প্রচার করা হয়েছে বিশালভাবে। আসলে এখন যদি আপনারা যদি নির্বাচনে যদি বিএনপি না দাঁড়ায়, না লড়ে, সেটা তো হাসিনা গভর্নমেন্ট কি করবে? ঠিক আছে, আলটিমেটলি দে হ্যাড এ ডিজাইন। আমি পরিষ্কার চিত্র যেটা দেখা যাচ্ছে এখন যেটা বাংলাদেশ সরকার এখন এবং হাসিনাকে তারা আবার এই যে সরকার আছে, ইন্টারিম গভর্নমেন্ট আছে, আওয়ামী লীগকে ব্যান্ড করেছে। সেটাও সেটা এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে অলরেডি কথা হচ্ছে। একদম এখন টোটাল যে পরিস্থিতিটা লক্ষ্য করা যাচ্ছে, এখন ইউনূস যেটা দেখতে পাচ্ছেন যে বেসিক্যালি সেখানকার যারা নাকি সেনা প্রধান আছে, তো সেনা প্রধান এখন তো আমি বলবো যে এখন অনেকেই বলে সেনা প্রধান কবে উনি ক্ষমতা দখল করবেন কিনা। ঠিক আছে, সেনা প্রধান যদি ক্ষমতা দখল করার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু হাসিনাকে যখন নাকি সরিয়েছিল তখনই উনি নিতে পারতেন। ঠিক আছে, উনি নেননি। অনেকে বলছেন যে উনার হয়তো একটা বাংলাদেশের যে হিস্ট্রি যদি লক্ষ্য করেন, তো যারা সেনা প্রধান যারাই নাকি আপনার কু করে এসছে, নোবডি কুড সার্ভাইভ ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, তো এবং উনি একটা কথা খুব ভালো, আমার কাছে ব্যক্তিগত এই পয়েন্টটা ভালো লেগেছে যে সেনার কাজ রাষ্ট্র চালানো না, দেশের সার্বভৌমত্ব বা অখণ্ডতা রক্ষা করাটাই সেনার কাজ। ঠিক আছে, এই কাজটা উনি আই এগ্রি উইথ হিম। এবং বেসিক্যালি ডেমোক্রেটিক কান্ট্রির একজন জনগণ হিসাবে আমি বাংলাদেশের বর্তমান যিনি সেনা প্রধান আছে উনার বক্তব্যের পাশে দাঁড়াই। ঠিক আছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বেসিক্যালি অল দিজ আর বেসিক্যালি এ নিফিরিয়াস ডিজাইন। এবং তারই ফল আমরা দেখছি, তারই ফল যেভাবে একের পর এক ঘটনা হয়ে চলেছে। আপনি যদি আপনি লক্ষ্য করে দেখুন, এখন যেটা নাকি ইউনূস ছড়াচ্ছেন, আমি তো চলে যেতে চাই, কিন্তু বেসিক্যালি ওই যে আমি চলে গেলে আওয়ামী লীগ আসবে এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তারাই কিন্তু গন্ডগোলটা লাগাচ্ছে। এবং ভারত কিন্তু এই ভারতবর্ষের বাংলাদেশের যে আভ্যন্তরীণ ব্যাপারে ভারত নাক গুলাচ্ছে এবং জনগণকে উস্কানি দিচ্ছে, এই জন্য এই অস্থির অবস্থা। ঠিক আছে, আবার ও কিন্তু সেম ট্রাম্প কার্ডটা খেলেছে যেটা নাকি বাংলাদেশে আগে আমরা খেলাই বলুক বা যাই বলুক আমরা যেভাবে দেখেছিলাম যে বাংলাদেশের যে জনগণ বা যুব সম্প্রদায়ের মধ্যে যে একটা প্রচন্ড পরিমাণে ভারত বিদ্বেষ জিগিরটাই বাংলাদেশে এই মুহূর্তে দেশাত্মবোধের মূল ট্রাম্প কার্ড এবং তাদের একমাত্র একটাই উদ্দেশ্য, টু স্টে লঙ্গার। ওকে, আনডেমোক্রেটিক। ঠিক, আমি আসবো এই বিষয়টাতে কি পারবেন, কারণ ইউনিসের যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে ডক্টর শাহ, এখন ইউনিস মানে একদিকে সেনাবাহিনী, অন্যদিকে শেখ হাসিনা, একদিকে দেশের বেহাল অবস্থা, অন্যদিকে ভারতের সাথে বিদ্বেষমূলক আচরণের ফলে বাণিজ্যে প্রভাব, গোটা দেশটাতেই এই মুহূর্তে বিভিন্নভাবে প্রভাব। এখন দেশের ভেতরে জনগণ আন্দোলনমুখী হয়ে উঠেছে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষোভ উগরে দিচ্ছে, আন্দোলনের রাস্তায় নেমে পড়ছে। সেখানে সাধারণ একদম দরিদ্র অংশের জনগণ এখন মুখ খুলতে শুরু করেছে, রাস্তায় ওপেনলি মুখ খুলছে। এখন বলতে গেলে বহুমুখী চাপের সম্মুখীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তো কি মনে হয়, আরো একটা জুলাই সহসায় কি মানে হতে চলেছে বাংলাদেশে? না, দেখুন, আমরা বলছি বাংলাদেশের জনগণ, প্রকৃত অর্থে আমরা যদি দেখি দেখবেন মানে শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার ছিল তারা কিন্তু বাংলাদেশের একটা সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করেছেন। একদম, যার কারণে বাংলাদেশে কিন্তু একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত একটা সম্প্রদায় বা সমাজ কিন্তু গড়ে উঠেছিল। আজকে এই যে তত্ত্বাবধায়ক সরকার আসার পর তাদের অবস্থানটা কি, তাদের অবস্থাটা কি হয়েছে? পাশাপাশি আপনি দেখুন
যারা একেবারে নিম্নবিত্ত সম্পন্ন মানুষ যারা আছে, একেবারে গরিব অংশের মানুষ, তারা কর্মসংস্থান হারাচ্ছে। বা আজকে বাণিজ্যিক ক্ষেত্রে যে মানে পাল্টাপাল্টি যে মানে পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে, এতে বাংলাদেশের বাণিজ্যের উপর, অর্থনীতির উপর এটা প্রভাব পড়ছে। এর ফলে মূল্যবৃদ্ধি বাড়বে, খাদ্যের সংকট দেখা দেবে, মানুষের যখন মৌলিক চাহিদাগুলি পূরণ হবে না, তখন মানুষ কিন্তু বসে থাকবে না। এবং সেটা যদি আপনি দেখেন, বাংলাদেশের কিন্তু 100% লোক কিন্তু ভারত বিদ্বেষী নয়, না একদমই নয়। এবং এই যে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত অংশের মানুষ যারা আছে, তাদের অলমোস্ট 60 থেকে 70% লোক কিন্তু তারা চাইছে বাংলাদেশের একটা উন্নয়ন, সামগ্রিক উন্নয়ন হোক, একটা সুস্থিতি, একটা সুশৃঙ্খল পরিবেশ। একদম। কেননা তারা উপলব্ধি করছে সুস্থিতি বা সুশৃঙ্খল যদি না থাকে, তাহলে কিন্তু তারা যেমন ভালো থাকবে না, দেশের উন্নয়ন হবে না। বা এই যে একটা প্রতিযোগিতা চলছে, বিশেষ করে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যে রাষ্ট্রের যদি ইতিহাস দেখেন, সংস্কৃতি দেখেন, তারা কিন্তু যারা আজকে বাইরে থেকে তাদেরকে অঙ্গুলি হেলনে চালানোর চেষ্টা করছে, তাদের মতো এই ভারতবর্ষের ইতিহাস নয়। ভারতবর্ষ সবসময় কিন্তু বাংলাদেশের উন্নয়নের জন্য, তাদের সুস্থিতির জন্য তাদেরকে একটা সুপ্রতিবেশী হিসেবে ভারত কাজ করছে, বাংলাদেশের জন্মলগ্ন থেকে। শুধু বাংলাদেশ নয়, আপনি অন্যান্য যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে দেখুন, আজকে শ্রীলঙ্কাকে মাঝখানে যে অর্থনৈতিক অবস্থায় সংকটের মধ্যে পড়েছিল, ভারত বিভিন্নভাবে সাহায্য করে তাদেরকে একটা জায়গায় আনার চেষ্টা করছে। মালয়েশিয়ার অবস্থা দেখুন, নেপাল, ভুটানের দিকে দেখুন, তারা কিন্তু আজকে ভারতের সঙ্গে অনেকটা মানে একটা সময় তারাও ভুল বুঝাবুঝি তাদের শিকার ছিল, কিন্তু ওই জায়গা থেকে উঠে আসছে। সুতরাং বাংলাদেশের জনগণ এইভাবে যদি চলতে থাকে, আমার মনে হয় না তত্ত্বাবধায়ক সরকারকে। না, এখানে ডক্টর শাহ আমার কাছে একটা জিনিস মনে হয়, এই যে আপনি যেটা শুরুতেই বলছেন যে 60 থেকে 70% বাংলাদেশের জনগণ কিন্তু ভারত বিদ্বেষী নয়। এখন মোহাম্মদ ইউনিস শিবিরের বা যারা 71-এর স্বাধীনতা চায়নি, তারা ভারত বিরোধী জিগিরটা উস্কে দিয়ে সেখানে বর্তমান যে পরিস্থিতিটা সেটাকে কায়েম রাখার জন্য বারবারই কিন্তু ভারত বিরোধী জিগির উস্কে দিচ্ছে, এবং এই ইউনিস শিবির তাই করছে। এখন এই বর্তমান দেখা যাচ্ছে যে ভারতের বিভিন্ন যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপের কারণে বাংলাদেশের সাধারণ জনগণ তো অবশ্যই সমস্যায় পড়বে, কিন্তু সেগুলো সাধারণ জনগণের উপর রাগ করে বা অভিমান করে বাংলাদেশ তো নেয়নি, নিয়েছে তো অবশ্যই ইউনিস এবং ওনার যে প্রশাসন তাদের ব্যর্থতার জন্য। এখন কথা হচ্ছে যে আমরা আসবো আপনার কাছে আরো একবার, ইউনিস এবং তার অনুগামীদের, ডক্টর রায়, ইউনিস এবং তার অনুগামীদের অধ্যত্বের ফলস্বরূপ বাংলাদেশের সাথে বাণিজ্যে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত। এটা বহুদিন হয়ে গেছে এবং তার কি ফল সেটা আমাদের চোখের সামনে স্পষ্ট। আর এদিকে কালাদান মাল্টি মোডাল প্রকল্পের মাধ্যমে ভারত কিভাবে বাংলাদেশকে বাইপাস করে বাণিজ্য করতে পারবে সেদিকে এগোচ্ছে। এখন একটু জানার বিষয় রয়েছে আপনার কাছে যে আসলে এই যে কালাদান মাল্টি মোডাল প্রকল্পটা, এটা কি প্রকল্প? আমাদের দর্শক বন্ধুদের আজ একটু আমরা বিস্তারিত জানাতে চাইবো, যেটাকে বারবার বলা হচ্ছে। দেখুন, ভারতের আমরা যদি দেখি, বলা হয় একদম সোজা ভাষায় বলা হয় যে ভারতের পেটের ভেতরে বাংলাদেশ রয়েছে, মানে বাংলাদেশের চারিদিক দিয়ে ভারত ঘেরা, একদিকে উত্তর পূর্ব ভারত, একদিকে পশ্চিমবঙ্গ। এখন হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে মানে ভারতের মূল ভূখণ্ড থেকে যখন উত্তর পূর্ব ভারতে কোনো ধরনের পণ্য আদান প্রদানের ব্যাপার হয়, তার বাংলাদেশের উপর দিয়ে হতো, এবং তার জন্যই জোর গলায় মোহাম্মদ ইউনিস চীনে গিয়ে বলেছিলেন যে সমুদ্রের সাথে নর্থ ইস্ট ইন্ডিয়ার যে 7টি রাজ্য আছে সে রাজ্যের কোনো যোগাযোগ নেই, তার জন্য গার্ডিয়ান অফ ওশান ওনারা, অর্থাৎ বাংলাদেশ, এবং তার জন্য চীন বাংলাদেশের বন্দর হয়ে অবশ্যই উত্তর পূর্ব ভারতে ব্যবসা করতে পারে। কিন্তু ভারত কিন্তু বাংলাদেশকে বাইপাস করে উত্তর পূর্ব রাজ্যগুলো কিভাবে সি অর্থাৎ মানে আমাদের যে জলের যে বন্দর, সেই বন্দরের অ্যাক্সেস পায় তার ব্যবস্থা 2008 সাল থেকে করে আসছে। শুধু মায়ানমারের যে অভ্যন্তরীণ যে রাজনৈতিক যে পরিবেশ, সেই পরিবেশটা ভালো না হওয়ায় এই প্রকল্প এখনো শেষ হয়নি, না হলে এই প্রকল্প অনেকদিন আগেই শেষ হয়ে সেই প্রকল্পের লাভ ভারতবর্ষ উঠাতে শুরু করছিল। এখন স্যার আপনার কাছে একটু জানবো, এই প্রকল্পটা কি, কোথা থেকে কোথায় জুড়ে দেওয়া হচ্ছে, এবং সেই জুড়ে দেওয়ার ফলে ভারত কিভাবে লাভবান হবে? নমস্কার। সেটা হলো আপনি পিকচারটা দেখাচ্ছেন, পিকচারটা দেখিয়ে রাখলে সুবিধা হবে। একদম। আচ্ছা, পিকচারটা যদি আপনি দেখেন তাহলে আপনি লক্ষ্য করবেন বেসিক্যালি ইট ইজ অ্যান অল্টারনেটিভ মডেল। কারণ একটা মডেল ছিল, সেটা হলো যে থ্রু চট্টগ্রাম আমাদের নর্থ ইস্টের সঙ্গে একটা করিডোর করে এটা আপনার ডেভেলপমেন্ট, একটা রাস্তা একটা নর্থ ইস্টের মধ্যে
যাতে পণ্য মানে আসার সুবিধা হয়, এই জন্য চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। তাতে ধরেন না চট্টগ্রাম বন্দর আমাদের খুব কাছাকাছি, কিন্তু চট্টগ্রাম বন্দরের কতগুলো মাইনাস পয়েন্ট আছে, কতগুলো মিলিটারি অ্যাক্সেসের ব্যাপারে চট্টগ্রামটা আমাদের কাছে ততটা অ্যাক্সেসিবল না। আচ্ছা, তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বেসিক্যালি ওয়াজ লুকিং ফর অ্যানাদার মানে অ্যাক্সেস ইন দি ফর দ্য নর্থ ইস্ট। আর সেকেন্ড, যে বঙ্গোপসাগর বে অফ বেঙ্গলে যেটা বলছেন, তার উত্তর দিকটা যদি লক্ষ্য করেন, এই পার্টে কিন্তু চায়নার কিন্তু কোনো বন্দর নেই না, ঠিক আছে। সুতরাং এই যে যদি এই বে অফ বেঙ্গলে যাতে ইন্ডিয়ার হেগেমনিটা যেন এস্টাবলিশ করা যায়, দ্যাট ওয়াজ অলসো অ্যানাদার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, সিকিউরিটি অবজেক্টিভ। ঠিক আছে, সেটা মায়ানমার পোর্টটাকে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মায়ানমারের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, এবং সেখানে কিন্তু অল এক্সপেন্সেস আর বন্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওকে, ঠিক আছে। এখন এই যে পোর্টটা, এটা হলো কালাধন মাল্টি মডেল ট্রান্সপোর্ট ট্রানজিট প্রজেক্ট, মানে এটা মাল্টি মডেল। তার মানে কি, সেখানে আপনার হাইওয়ে আছে, আপনার রিভার ওয়েজ আছে, সি ওয়েজ আছে। আচ্ছা, এখন আপনি যদি লক্ষ্য করে দেখেন, আপনি যে প্যালেটুয়া যে জায়গাটা বলছে, তার আগে যে সিটুয়ে পোর্টটা যেটা বলছে, সিটুয়ে পোর্ট থেকে আপনি প্যালেটুয়া অব্দি আসবেন আপনি ইয়ে দিয়ে, নদী দিয়ে, কালাদন দিয়ে, ঠিক আছে, কালাদন রিভার। তারপরে আপনি প্যালেটুয়া থেকে কালেটুয়া বলতে একটা জায়গা আছে, এটা আপনারা এখানে দেখাননি হয়তো সম্ভবত, বাট এখানে একটা জরিনপুরি না জানি একটা মরিনপুরি নামে একটা জায়গা আছে, জরিনপুরি, এতটুকু অব্দি জায়গা আছে, প্রায় 109 কিলোমিটার। কালাধনের উপর দিয়ে প্রায় 158 কিলোমিটার জায়গা হলো আপনি রিভার ওয়েতে আপনাকে নৌয়ে চলে আসতে হবে, রিভার আপনার জার্নি হবে। এরপরে আপনার কালেটুয়ার পরে থেকে বা জরিনপুরি যেটা বলে, এর মধ্যে দুটো পার্ট আছে। একটা পার্ট আছে আপনার এই জানি কয় এই মায়ানমারে, আর একটা পার্ট আছে ইন্ডিয়াতে। আচ্ছা, এখন এই প্রজেক্টের মধ্যে যদি আপনি লক্ষ্য করে দেখেন, শুধু কেবলমাত্র এই যে এই আপনার জেটি যেটা আছে, প্লাস সিটুয়ে পোর্টে যে জেটি আছে, প্লাস প্যালেটুয়া অব্দি যে রাস্তা আছে, এমনকি মরিনপুরীর অব্দি প্রায় 66 কিলোমিটার, যে 109 কিলোমিটারের মধ্যে 66 কিলোমিটার রাস্তা অলরেডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আর শুধু আর ওই দিক থেকে আমাদের যে মরিনপুরি থেকে আপনার আইজল অব্দি 109 কিলোমিটারের মতো একটা রাস্তা আছে, এখানে রাস্তা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপর ওই জায়গা থেকে আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কয়েকদিন আগে হয়তো আপনারা একটা শুনেছেন যে একটা গ্রিন করিডোর একটা নর্থ ইস্টের মধ্যে দিয়ে করার চেষ্টা করছে, সেটা শিলচর থেকে আপনার আইজল অব্দি হবে, একটা মেঘালয়ের ভিতর থেকে, শিলং থেকে হয়ে। তো এখানে এই জায়গাটা যদি কানেক্টিভিটি হয়ে যায়, তাহলে তারপরে এসে নিচে নেমে এসে শিলচরে ইস্ট ওয়েস্ট করিডোর, যেটা নাকি একদম আপনার ওই একদম আহমেদাবাদ বা একদম আমাদের গান্ধীনগর অব্দি পেরিয়ে চলে যায় ওয়েস্টে, এই ইস্ট ওয়েস্ট করিডোরের সঙ্গে। আচ্ছা, এখন এটার মধ্যে এখন ত্রিপুরা তাহলে কোন জায়গায় যাবে? এই যে এক্সিস্টিংটা আছে, তাহলে আমাদেরকে ঢুকতে হচ্ছে গিয়ে আমাদের আইজল না, আমাদের যে রাস্তা আছে, যে হাইওয়ে যদি যেতে হয়, তাহলে আমাদেরকে শিলচরে, কিন্তু আমাদের কিন্তু এক্সিস্টিং কিন্তু ত্রিপুরা রাজ্যের একটা রাস্তা অলরেডি আছে। আপনি যদি ওইতে যান, এই আমাদের যে সেন্ট পল স্কুল আছে, সেখান থেকে কিন্তু ছোট ছোট গাড়ি একটা সকালবেলা রেগুলার কিন্তু আপনার ওইতে যাচ্ছে, আইজল যাচ্ছে। তো আপনি যদি আমরা যদি আমবাসা থেকে বা মনু বা ছামনু থেকে, যে এটা ছামনুর ভিতর দিয়ে যায়, যদি এখন আমবাসা থেকে বা যদি মনু থেকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি কোনো একটা রাস্তা যদি ডেভেলপ করায়, বা রাজ্য সরকারও যদি আইজলের কাছাকাছি নিয়ে কোনো স্টেট হাইওয়ে যদি এক্সপ্যান্ড করে, তাহলে আমরা বেসিক্যালি যে মায়ানমারের যে সিটুয়ে পোর্টটা আছে, সেটাকে আমরা একটা বিকল্প হিসাবে সবসময় রেডি করতে রাখতে পারি। কারণ কি, বাংলাদেশের যে এখন যে পরিস্থিতিটা যেটা হচ্ছে, এখন এই পরিস্থিতিতে তো তাছাড়াও আপনি যে আমাদের যে আগরতলা আখাউড়া দিয়ে যে রেলওয়ে রুট বানিয়ে রেখেছে, সেটাও তো বেসিক্যালি আমাদের হাসিনা গভর্নমেন্টের সঙ্গে যে চুক্তি হয়েছিল, ট্রানজিট চুক্তি, যেটা 2018-তে হয়েছিল, প্রোটোকল অন ইনল্যান্ড ওয়াটার রুটস এন্ড ট্রানজিট একটা নামে একটা চুক্তি হয়েছিল বাংলাদেশের সঙ্গে। তো আমাদের বেসিক্যালি 1980 থেকে অনেক রকমের চুক্তি হয়েছে, যেটা নাকি আমাদের ইউনিস এসে কনস্ট্যান্টলি ভায়োলেট করছে। তো এখন বেসিক্যালি সিটুয়ে পোর্টটা যদি আমাদের কাছে ত্রিপুরার জন্য আশীর্বাদ হতে পারে, ত্রিপুরার জন্য আশীর্বাদ হতে আমাদের একটা ছোট্ট একটা রাস্তা ডেভেলপ করে, আমাদের এই যে আমাদেরকে যদি শিলচর দিয়ে ঘুরে যদি আইজল যেতে হয়, দ্যাট উইল বি এ লং রুট, বাট উই ক্যান গো বেসিক্যালি ভেরি স্ট্রেইট ফ্রম বেসিক্যালি দিস। বেসিক্যালি আপনি আমবাসাই বলুন বা এটা, ইঞ্জিনিয়াররা চিন্তা করবে রাস্তা রুট সার্ভে করে কোথা থেকে সম্ভব হয় এবং কত তাড়াতাড়ি হয়।
মানে আপনি বলছেন মনু বা ঝামনু থেকে যদি সরাসরি আইজল চলে যাওয়া আচ্ছা চলে যাওয়া যায়, তাহলে এখান থেকে রাস্তাটা অনেকটা শর্টকাট হয়ে যাচ্ছে, শর্টকাট হয়ে যাবে। ঠিক আছে, এখন এক্সিস্টিং একটা রোড এদিকে আছে। তাহলে আমাদের আপনার পানিসাগর থেকেও যে রাস্তাটা বাগবাসা হয়ে যে রাস্তাটা গেছে, আপনার সেখানে তো যে ব্রিজটা ক্রস করলেই আমরা কিন্তু মিজোরামে ঢুকে যাচ্ছি। ওখান থেকে একটা রাস্তা অলরেডি সরাসরি আইজলে আছে। আচ্ছা, এবং এটা প্রত্যেক দিন সকালবেলায় ওখান থেকে গাড়ি যাচ্ছে, ওকে, এবং বিকালবেলা গাড়ি আসছে সেখান থেকে। ওকে, মানে সেই রাস্তাগুলোকে যদি একটু ব্রড করা হয় তাহলে অনেকটা আমাদের ত্রিপুরা, আমাদের যেটা এতদিন যেটা আমাদের হচ্ছিল যে বাংলাদেশের ওপর দিয়ে আমাদের সাউথ ত্রিপুরা থেকে সাবরুম থেকে, এখন সাবরুম থেকে যেটা বাংলাদেশের ওপর দিয়ে যাওয়ার কথা ছিল চট্টগ্রাম বন্দরে, তাহলে সাবরুম থেকে সেই মালটা আমার তাহলে ন্যাশনাল হাইওয়ে ধরে এসে আপনাদের প্রপোজাল অনুযায়ী তাহলে মনু দিয়ে আইজল চলে যাবে, আইজল হয়ে তাহলে সেই কালাদান প্রজেক্টের একটা প্লাস পয়েন্ট হলো কি আপনার অলওয়েজ ইউ আর গেটিং এ অল্টারনেটিভ। যদি আপনার কাছে মানে এম্পাওয়ারমেন্ট কিটা, আমি যখন ডেভেলপমেন্ট এম্পাওয়ারমেন্ট আমি বলবো, ইট ইজ এন ডেভেলপমেন্ট এম্পাওয়ারমেন্ট এভিনিউ, আমি জগৎ খোলা। সুতরাং আমার কাছে এখন বাংলাদেশ যে সমস্ত শর্ত রাখছে, যে ট্রান্সশিপমেন্ট বলুন বা নন টেরিফ ব্যারিয়ার বলি, দুটো আছে। একটা টেরিফ ব্যারিয়ার, মানে আমি টেরিফ লাগিয়ে দেবো, মানে কি আমি কর লাগিয়ে দেবো বা কোনো কাস্টম ডিউটি লাগিয়ে দেবো, একটা টেরিফ। আর একটা হলো নন টেরিফ ব্যারিয়ার। নন টেরিফ ব্যারিয়ার মধ্যে আপনার যেটি কুইক ক্লিয়ারেন্স দেবে না। চট্টগ্রাম পোর্টে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনার চট্টগ্রাম পোর্ট অলরেডি শোনা যাচ্ছে ইট ইজ বেসিক্যালি বিং হ্যান্ডেড ওভার, লিজ দিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আমাকে ওইখানে তার সিটুয়ে পোর্ট ইজ ডেভেলপড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া itself, it is our own port. এখন হয়তো বলতে পারে দুটো ইয়ার on basically through another country, কিন্তু সিটুয়ের সঙ্গে মায়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ নয়, ভালোই। ঠিক আছে। আর সেকেন্ড হলো সিটুয়ে পোর্টটা এমন জায়গায় অবস্থিত যে জায়গাটার মধ্যে এখন আরাকান আর্মি যেটা আছে তাদের নিয়ন্ত্রণ আছে, ঠিক আছে, ছিল, কিন্তু এটা রিজলভ হয়ে গেছে। এবং আরাকানের সঙ্গে আমাদের যে আর্মি যারা আছে ওদের সঙ্গে গভর্নমেন্টের একটা গুড টার্মস আছে। গুড টার্মস যে কাজটা বন্ধ হয়েছিল 2017-18 জুনতা সরকার আসার ফলে, সেটা কিন্তু এখন কিন্তু রিজলভ হয়ে গেছে। আমি বললাম না যে ওই যে মায়ানমার পার্টের কাজ কিন্তু কমপ্লিট, এখন শুধু ইন্ডিয়ান পার্টের কাজটা রয়ে গেছে। ঠিক আছে। এখন যদি আমাদেরকে ত্রিপুরাবাসী হিসাবে আমাদের কি করণীয়, আমাদেরকে তো চিন্তা করতে হবে টু অ্যাভেল অফ দ্য বেনিফিট অফ দ্য সিটুয়ে পোর্ট। এখন আমি যদি গভর্নমেন্ট আমরা যেতে পারি সেখানে, এখন এটা আমরা ইচ্ছা করলে মিজোরাম সরকারের সঙ্গে বেসিক্যালি আলোচনা করেও আমরা দুই সরকার মিলে কাজটা করতে পারি। মিজোরামের কাজটা যদি মিজোরাম করে দেয়, আমাদের কাজটা অল্প আমরা হাইওয়ে বানিয়ে নিলাম। এরপরে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলরেডি হ্যাজ টেকেন স্টেপস। ঠিক আছে। আর সেকেন্ড হলো আপনি সিটুয়ে পোর্ট হলে আপনি যদি, আমার কাছে চট্টগ্রাম পোর্ট রয়ে গেল ধরলাম বেনিফিট, কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, আপনি যদি এই জানি কয় ধলাই বা নর্থ ত্রিপুরা, যে তাদের জন্য সিটুয়ে পোর্টটা অনেকটাই কাছাকাছি, তাদের কাছে এটা আশীর্বাদ হবে, তাদের কাছে কাছাকাছি। কারণ কি তাদের কাছে পুরোটা আপনার আগরতলা হয়ে এই সাবরুম হয়ে আবার বাংলাদেশের উপর দিয়ে যেতে হবে। কিন্তু তার মানে কি আমার দূর আর, যেমন নর্থ পার্টে আমার একটা সি পোর্ট আমি পেয়ে যাচ্ছি, আমার রাইট পার্ট সাউথ পার্টে আমি একটা সি পোর্ট পেয়ে যাচ্ছি। সুতরাং গভর্নমেন্টকে আমি এই জন্য বলেছিলাম বেসিক্যালি এই প্রজেক্টটা বেসিক্যালি সঙ্গে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করছিল, তখন ভারতের উপরে আরেকটা চাপ ছিল, সেটা ছিল চায়না এই অঞ্চলে যখন নাকি করিডোর বানাচ্ছিল, এই অঞ্চলেও কিন্তু মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না BCIM করিডোর নামে একটা করিডোর বানানোর জন্য চায়না কিন্তু প্রচন্ড প্রেসার করছিল বাংলাদেশ এবং মায়ানমারকে, কিন্তু ওরা প্রচন্ড প্রেসারাইজ করছিল। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও তখন চিন্তা করছিল যে ওয়েদার বেসিক্যালি দিস রুট ক্যান বি ডেভেলপড অর নট, তা হাউ দিস পোর্ট ক্যান বি ডেভেলপড। অনেকগুলো অবজেক্টিভ আছে। বললাম স্ট্র্যাটেজিক্যালি আমি যদি ওই যে আমি দেখালাম যে ওই যে ওশানের এই পার্টে, ঠিক আছে, বাংলাদেশ যে বলছে যে তারা বেসিক্যালি বে অফ বেঙ্গলের অধীশ্বর, আপনি যদি পোর্টটা খুলে দেখেন কতটুকু জায়গায় তারা মালিক, সবটাই আমরাই পাবো। ঠিক আছে। সিটুয়ে পোর্টে একটা প্লাস পয়েন্ট হলো, আপনি কলকাতা পোর্টের নেভিগেশনের কিছু প্রবলেম আছে, কিন্তু সিটুয়ে পোর্ট থেকে আপনি কলকাতাতে বা আপনি যদি এদিকে দূরের দিকে যদি মনে করেন আপনি এই হায়দ্রাবাদ আপনি যদি ভাইজাগে চলে যাবেন, ভাইজাগ অব্দি আপনি ডাইরেক্ট চলে সহজ হয়ে যাবে। ঠিক আছে। সুতরাং আমাদের কানেক্টিভিটির রাস্তা অনেক বেড়ে যাবে। ঠিক আছে। সুতরাং গভর্নমেন্ট অফ ত্রিপুরা শুড থিঙ্ক অ্যাবাউট বেসিক্যালি ডেভেলপিং এ একটা রাস্তা তৈরি করা। আমার মনে হয় ইঞ্জিনিয়ারদেরকে বলে বা মিজোরাম সরকারকে বলে বা সেন্ট্রাল গভর্নমেন্টের কেউ যদি বলে, জয়েন্ট ভেঞ্চারে হতে পারে বা সেন্ট্রাল গভর্নমেন্টের থ্রু হতে পারে, কিন্তু যত তাড়াতাড়ি দিস ক্যান বি ডেভেলপ,
না দেখুন, এই বিষয়টা ভারত সরকার কিন্তু অনেক আগেই চিন্তা করে নিয়েছিল। একদম 2008 এই যে কালাধান প্রকল্পটা, যেটা একটা হাইব্রিড প্রকল্প, এই হাইব্রিড প্রকল্পটা 2008 সালে চিন্তা ভাবনা করে কিন্তু অর্থ সেখানে বের ওকে, করতে আমি শুরু আসবো করলো। আপনার কাছে ডক্টর সাহা। এই মুহূর্তে আমরা ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পর আমরা আবার এই টক শোতে ফিরে আসবো। দর্শক বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। ছোট্ট একটি বিরতির পর আমরা ফিরে এলাম। আপনারা দেখছিলেন টক শো, আর যেখানে অবশ্যই আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশকে বাইপাস করে উত্তর পূর্ব ভারত কিভাবে খুব সহজেই সমুদ্র বন্দরে পৌঁছে যেতে পারে এবং সমুদ্রের সাহায্যে ভারতের যে মূল ভূখণ্ড সে তার সঙ্গে অবশ্যই সংযোগ স্থাপন করতে পারে। ডক্টর হারাধন সাহা রয়েছেন আমাদের সঙ্গে, আছে অধ্যক্ষ ডক্টর হারাধন সাহা এবং প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায় রয়েছেন। ডক্টর সাহা, আপনি বলছিলেন, এখানে আমি একটু জুড়ে দিই যে ভারতের যে উত্তর পূর্ব ভারতের উৎপাদিত বিভিন্ন পণ্য বা এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে পৌঁছানোর জন্য এই যে কালাধন প্রজেক্টের বা প্রকল্পের এই যে পথটা, এটা কতটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? না, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং সেটা করবে বলেই ভারত সরকার অনেক আগে থেকেই সেটা কিন্তু রিয়েলাইজ করে এই প্রকল্পটা হাতে নিয়েছে। এবং 2008 সালে যে প্রকল্প, সে প্রকল্পের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। এবং আজকের দিনে আমরা যদি দেখি, যদি মায়ানমারের কিছু আভ্যন্তরীণ সমস্যা বাদ দিলে, না হলে 2023 সালে কিন্তু এই প্রকল্প মানে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। একদম। যাই হোক, এখন পরিবর্তিত পরিস্থিতিতে এখন যেভাবে বাংলাদেশ যেভাবে তাদের একটা স্ট্যান্ড নিয়ে ভারতের সঙ্গে এক ধরনের সম্পর্ক নতুনভাবে তৈরি করার চেষ্টা করছে, এই সম্পর্ক ভারতবর্ষের পক্ষে আরো কাজটাকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটা ত্বরান্বিত করে দেবে। তার কারণ ভারত সরকার মানে বিশেষ করে ডক্টর ইউনূস যখন চীনে গিয়ে মন্তব্যটা করেছেন, তখন ভারত সরকার একটা জিনিস সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, দুটো জিনিস। একটা হচ্ছে ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা, দ্বিতীয় হচ্ছে উন্নয়ন। এবং আপনি যদি দেখেন আমাদের স্বাধীনতার পর থেকে, আমি যদি একটু মানে আপনি যদি দেখেন স্বাধীনতার পর থেকে বর্তমান মানে এখন পর্যন্ত মানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উন্নয়নের জন্য বর্তমানে সরকার যেভাবে মানে বহুমুখী প্রকল্প হাতে নিয়েছেন, বিশেষ করে এখানকার আপনার এই যে বাঁশ, এখানকার আপনার কোন চা শিল্প, এখানকার হতো ধরুন আপনার যে প্রাকৃতিক গ্যাস, এগুলোকে নিয়ে যেভাবে এগুলোকে বিকাশের জন্য বহুমুখী অর্থাৎ পদক্ষেপ নিচ্ছেন। এবং আপনি দেখুন মানে এবার এই যে চিকেন নেক বিশেষ করে যেটা বলা হয়েছিল শিলিগুড়ি করিডোর, এখানে যে 20-22 কিলোমিটার যে রাস্তাটাকে নিয়ে যেভাবে মোহাম্মদ ইউনূস একটা হুমকি ছুড়ে কথাবার্তা বলেছিলেন, এবং যার কারণে ভারতবর্ষ কিন্তু এখন ওটা নিরাপত্তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা অলরেডি করে নিয়েছেন। এবং উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে বা এখানকার যে স্কিল আছে, এখানকার যে মানে মানুষদের যে দক্ষতাগুলো আছে, যেটাকে আপনার মানে ভারতবর্ষের অন্যান্য জায়গায় বা ভারত মানে উত্তর পূর্বাঞ্চলে বাইরে নিয়ে যাওয়ার কিন্তু এখন একটা সুবর্ণ সুযোগ চলে এসছে। আর এই কালাধান প্রকল্পের ফলে কি হচ্ছে, আপনার দেখুন ভারতবর্ষের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির খুব দ্রুত কিন্তু এখানে যোগাযোগ আরো স্থাপন করতে পারবে, আর পথ আরো খুলে গেল। শুধু একটার উপর নির্ভরশীল নয়, বাংলাদেশের উপর দিয়েও নয়, বাংলাদেশকে বাইপাস করে আমরা জল বন্দর ব্যবহার করে আমরা কিন্তু পৌঁছে যেতে পারছি মূল ভূখণ্ডে। আজকে আমরা ত্রিপুরার কথা চিন্তা করুন, আমাদের ত্রিপুরাতে যে সমস্ত সম্পদটা আছে, আজকে রাবার বলুন, বাঁশ বলুন বা আনারস বলুন, এই সমস্ত মানে যে উৎপাদিত বা যে ফসল বলুন, এগুলি কি হয়েছে, আমরা অতি দ্রুত এগুলি একটা সারা ভারতবর্ষব্যাপী একটা মার্কেট পেয়ে যাব। বা আপনি আজকে নর্থ ইস্ট এশিয়ার যে বিভিন্ন বাজারগুলো আছে, সেখানেও আমরা দ্রুত সেগুলোকে কিন্তু নিয়ে যাওয়ার এবং সেই মার্কেটটাও কিন্তু আমরা ধরতে পারবো এখান থেকে। সুতরাং আমরা সেটা অবশ্যই পাবো সেখানটার মধ্যে। একদম আমরা শুধু ত্রিপুরা নয়, উত্তর পূর্ব যে রাজ্যগুলো সবগুলো রাজ্য কিন্তু তারই পাবে। তবে তার আগে স্যার, এই যে পথ ডক্টর রায়, এই যে পথটা ব্যবহার করতে গেলে বা যখন এটা তৈরি হবে বা এখন হয়ে গেছে অলমোস্ট অল্প একটু বাকি, এটা হয়ে গেলে কোনো ধরনের চ্যালেঞ্জ কি আসতে পারে এই পথ ব্যবহার করার মানে পাশে, বা তৃতীয় কোনো দেশের কোনো শক্তি মানে সমস্যা কি সৃষ্টি করতে পারে? এখন দেখুন মায়ানমারের সঙ্গে আমাদের যদি বাংলাদেশের আমরা যদি পথটা একটু আরেকবার দেখি, দেখেন আমরা পথটা একটু আরেকবার দেখার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব দেখার। হ্যাঁ, আপনি বলুন। আচ্ছা, এখন বেসিক্যালি মায়ানমারে তো আপনার কি হতে পারে,
একটা রাখাইন করিডোরের কথা যেটা বলছে সেটা তো বাংলাদেশের ওই প্রান্তে, এটা আমাদের ইন্ডিয়ান প্রান্তে না, ঠিক আছে, মিজোরাম প্রান্তে না। আর সেকেন্ড হলো আমাদের যেটা প্লাস পয়েন্ট সেটা হলো এখন আমরা এটা কেন চিন্তা করছি, কারণ আপনি বাংলাদেশে যদি রাখাইন করিডোর যদি দেয় ইউএন রে, এবং চায়না এখন বর্তমানে যিনি ইউনিশ সরকার আছে, আমি এটাকে বলি হি ইজ ভেরি বেসিক্যালি আনপ্রেডিক্টেবল এন্ড মোর শ্রুড মানে লোক, পলিটিশিয়ান আমি বলবো না, কারণ আপনি লক্ষ্য করছেন হি ইজ বেসিক্যালি কিপিং 2 lakhs in 2 boat। ওকে, মনিরঘাট, আমার লাল মনিরঘাট যে আমাদের যে কি জানি আমাদের এখানে একটা রংপুরের বিমান ঘাঁটি, একটা বিমান ঘাঁটি, ওটাই বলছে চায়নাকে দেবে, চায়নার লোকজন এসে নীরবে দেখে গিয়েছে। ও যখন নাকি কিছু চীন ঘুরে আসার পরে তো ঘুরে এলো, আর সেকেন্ড আবার এদিকে বলছে যে এই যে করিডোর মানব করিডোর যেটা ইউএন এটা আবার বলছে আমেরিকার কাছে, ঠিক আছে। তার মানে কি এখানে মায়ানমারের এই পার্টটাতে বেসিক্যালি একটা তৃতীয় শক্তি আসলে এইদিকে আসতে পারে। তো তার ফলে যদি আমাদের চিকেন করিডোর যদি আমাদের চিকেন করিডোরকে সুরক্ষিত রাখবার জন্য আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা করবার সিকিউরিটি সমস্ত স্টেপই নেওয়া হয়েছে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং চীনের পক্ষে আমি তার আগেও বলেছি, চীনের পক্ষে ইউনান প্রভিন্স ক্রস করে দিস ইজ বেসিক্যালি হস্টাইল এরিয়া, এদিকে যদি চীনকে আসতে হয় তাহলে চীনকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, তার অনেক ইনভেস্টমেন্ট লাগবে রাস্তা তৈরি করতে গিয়ে, ঠিক আছে। আর চীনের এই প্রান্তে কোনো বন্ধন নেই, তাই চীন হয়তো চাইবে যে বাংলাদেশের সঙ্গে নিয়ে কিছু একটা করা যায়। হ্যাঁ, বাংলাদেশকে কেন চীন বারবার ইনভেস্ট করছে যে একটা বন্দর সমুদ্রে একটা ঘাঁটি নেওয়ার জন্য, কারণ বে অফ বেঙ্গলে তার কোনো ইয়ে নেই, ঠিক আছে। বাংলা এবং বে অফ বেঙ্গলে যেহেতু নেই, আবার সে ব্যবসা করছে দক্ষিণ চীন সাগর দিয়ে, দক্ষিণ চীন সাগরে তার পাশাপাশি যত রাষ্ট্রগুলো আছে ভিয়েতনাম থেকে যারা আছে কারোর সঙ্গেই কিন্তু চীনের কিন্তু সম্পর্ক ভালো না, ঠিক আছে। তো সুতরাং চীনও চিন্তা করছে এই অন্তরাঞ্চলে আমি যদি ব্যবসা করতে হয়, যেভাবে নাকি তার প্রোডাকশন জায়েন্ট, তার উৎপাদন যদি তাকে বিক্রি করতে হয় তাহলে তার একটা অল্টারনেটিভ রুট দরকার। একটা রুট সে চিন্তা করছে উত্তর দিকে সিপেক দিয়ে, এদিক দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য, আর এদিক দিয়ে সে একটা বিসিএম করিডোর বাংলাদেশ ইন্ডিয়া মায়ানমার চায়না করিডোর করে এদিকে ফুটেক থেকে থাইল্যান্ড থেকে আরম্ভ করে একটা ব্যবসা করার একটা চিন্তা ভাবনা করছিল। তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বেসিক্যালি ওই যে বিসিএম করিডোর তত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তত ইন্টারেস্টেড না, বাট ইন্ডিয়া হ্যাজ বেসিক্যালি যখন নাকি এই আলাপটা চলছিল তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ থট দ্যাট স্ট্র্যাটেজিক্যালি যদি আমি মায়ানমারে যদি একটা পোর্ট করতে পারি তাহলে আমার মানে চায়নার এন্ট্রিটা অন্তত এই বঙ্গোপসাগরে আমি রেস্ট্রিক্ট করতে পারলাম, একটা চ্যালেঞ্জিং ফোর্স করতে পারলাম। কারণ কি অলরেডি চায়না যদি আপনি লক্ষ্য করে দেখেন শ্রীলঙ্কাতে হামবন্তলা না জানি কি একটা পোর্ট একটা নিয়েছে, আবার পাকিস্তানে গদরকে নেওয়ার চেষ্টা করেছে, ঠিক আছে। সুতরাং দিজ আর দ্য মানে ভারতকে চারিদিক থেকে মানে ঘেরাও করবার একটা ডিস্টার্ব করবার চেষ্টা করছে। সুতরাং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে নর্থ ইস্টের স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্টের পক্ষ থেকে এই আপনার সিটিও পোর্টটাকে ডেভেলপ করেছে। এখন সিটিও পোর্টের অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমাদের পক্ষে যতটা মিজোরামের পরে যদি কোনো স্টেট সবচেয়ে বেশি সুবিধা বেনিফিট রিপ করতে পারে সেটা হলো ত্রিপুরা আমি বলি। কারণ কি আপনি শিলচর থেকে আপনি যদি মিজোরাম যেতে চান ওই রাস্তাও কিন্তু খুব ভালো না, আপনি যদি দুর্গম এলাকা, ঠিক আছে। বেসিক্যালি ফর আস হারাধন বাবু বলছিলেন ওই একটা রাস্তা উনি বলেছেন যে যাওয়া যায়, সুতরাং এই রাস্তাটা যদি আমরা ডেভেলপ করতে পারি আমরা উই ক্যান ভেরি কুইকলি গো, ঠিক আছে। এবং আমরা জানি যে ধলাই এবং আমাদের মিজোরাম যাওয়ার জন্য ত্রিপুরা থেকে অনেকগুলো পথই কিন্তু খোলা আছে, ঠিক আছে। এবং সেকেন্ডলি হলো দক্ষিণ ত্রিপুরা থেকে ওইদিকে একটা রাস্তা বেরোবার চেষ্টা চিন্তা ভাবনা চলছে, ঠিক আছে। সুতরাং ওই রাস্তাটাকেও আমরা ডেভেলপ করতে পারি যদি মনে করি সিটিও পোর্টে যাওয়ার জন্য। সুতরাং চট্টগ্রাম পোর্টের সঙ্গে আমরা চট্টগ্রাম যখন নাকি তখন আমার কাছে গভর্নমেন্টের কাছে থাকবে কি, গভর্নমেন্টের কাছে ম্যানুভারিং ক্যাপাসিটি, বার্গেনিং ক্যাপাসিটি বেশি থাকবে। আমি কোন দিকে যাব, একজন যারা ইম্পোর্টার বা এক্সপোর্টার যারা আছে সে চিন্তা করবে কোন বন্দর দিয়ে মাল আনলে আমি কম পয়সায় কত তাড়াতাড়ি আনতে পারবো। আমরা আরেকটা বিষয় দেখুন, এখানে এখন ইদানিংকালে ত্রিপুরাতে যে অ্যানিস গুলো হচ্ছে, আপনি এই যে স্যার যেটা বলছিলেন শান্তিবাজার থেকে অমরপুর হয়ে আপনার এই যে গন্ডা তুষা হয়ে যে আমবাসা হয়ে যে রাস্তাটা, এই রাস্তাটাই তো আপনার পুরো গোমতী এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বেনিফিট নিতে পারবে। আর আরেকটা বিষয় এখানে দেখবেন, মানে চীন যেটা করছে ভারতকে ডিস্টার্ব করার জন্য, পাশাপাশি কিন্তু আপনার দেখবেন
আমেরিকাও কিন্তু এখানে তাদের একটা বেস ঘাঁটি, তৈরি করার চেষ্টা একদম, করছে। একদম, হুম। সুতরাং মানে আপনি যদি সারা বিশ্বব্যাপী দেখেন, মূল কম্পিটিশনটা কিন্তু ওই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে হচ্ছে যারা একে অপরকে ডিস্টার্ব করে যার যার ব্যবসা বাণিজ্যটাকে ঠিক রাখার জন্য চেষ্টা করছে। তো এখানে এশিয়া মহাদেশে কি হয়েছে, এখন এতদিন ধরে চীন ছিল, এখন ভারতও একটা শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র হয়ে গেছে। একদম। তো ওরা চাইছে এখানে একটা ডিস্টার্বেন্স করার জন্য, কিন্তু সেটা খুব একটা ভারতকে এই মুহূর্তে কালাধান প্রকল্পের যে ডিস্টার্ব বা সিটোয়ে যে আপনার বন্দরটার কথা বলা হয়েছে, এটাতে খুব বেশি তারা কিন্তু এখানে সমস্যা তৈরি করতে পারবে না। এখন অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে ডক্টর শাহ, এটাতে বাংলাদেশের তো অবশ্যই বিশাল একটা লস হবে, কারণ বাংলাদেশের যেভাবে বাংলাদেশের উপর দিয়ে যখন ভারতের পণ্য যখন আসতো যেত, সেখানে একটা বিরাট বড় একটা ট্যাক্স বাংলাদেশ পেত, সেটাই যদি বাইপাস হয়ে গিয়ে এখন এই সিটিওয়ে পোর্ট দিয়ে যদি কালাধান প্রজেক্টের উপর দিয়ে ভারত যদি নেওয়া আশা করে, তাহলে বাংলাদেশের লস হবে। তাহলে বাংলাদেশের এখানে কোনো ধরনের ভূমিকা থাকতে পারে কিনা? দেখুন, বাংলাদেশের ভূমিকা নেওয়ার মতো ক্ষমতাই তখন আর থাকবে না। আচ্ছা, কেন বলছি, ওনাদের কথা কে শুনবে? সবাই চাইবে ব্যবহার করার জন্য, এবং ওরা বাধ্য হয়ে সেখানে যে যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেভাবেই কাজ করতে হবে। না ঠিক, তখন আমি সেটাই জানার চেষ্টা করছি যে ভারত যদি এই পথটা ব্যবহার করে, এই কালাধান প্রকল্পের যে পথটা ব্যবহার করে, তখন বাংলাদেশের উপর দিয়ে তো নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না, বা এই ট্যাক্স দেওয়ার, তখন সেই ট্যাক্সটা কমে আসবে কিনা। আর ভারত যেভাবে নিঃস্বার্থভাবে বাংলাদেশের পাশে ছিল, আমার মনে হয় না অন্য কোন রাষ্ট্র এখানে এসে এই সহায়তা তাদেরকে দেবে। আপনি দেখুন, এই যে শেখ হাসিনা বা অন্যান্য সরকারগুলোর আমলে যে বিভিন্ন চুক্তিগুলো হয়েছে, আপনি আপনার ওই যে গঙ্গা জল চুক্তি বন্টন, মানে ফারাক্কা জল বন্টন, তারপরে হচ্ছে আপনার করে যে আপনার উত্তরবঙ্গে যে জায়গাটাকে যে দিয়ে দিল ছিটমহল জায়গা যে দেওয়া, এই সমস্ত বিষয়গুলো যেভাবে ভারত বাংলাদেশকে দিয়েছে এবং বিভিন্ন চুক্তি করা হয়েছে বাংলাদেশের সঙ্গে, মানে বিভিন্নভাবে উন্নয়নের জন্য যে সহায়তা দিয়েছে, অন্যান্য রাষ্ট্রগুলি কিন্তু সেই কাজটা করবে না। এবং ইভেন কি সেটাই শুধু নয়, বাংলাদেশ থেকে যেভাবে প্রতিদিন বা প্রতি বছরই বাংলাদেশকে শুনেন, বাংলাদেশকে সহায়তা করতে গিয়ে এখন দেখুন, আমি একটা ছোট্ট একটু কথা বলছি, সেটা হলো বাংলাদেশকে কি করেছে ইন্ডিয়া। অনেকগুলো কন্ট্রাক্ট ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে 1980-তে প্রথম বাইলেটারাল ট্রেড আমাদের হয়েছিল, তারপরে বোধহয় সম্ভবত মানে দু দেশের মধ্যে যাতে ডাবল ট্যাক্সেশন না হয়। আমি একটা কথা বলছি, সেটা হলো এই যে ইউনূস সরকার যে লাস্ট কয়েকদিন আগে যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করার নিয়ে ভারতবর্ষের উপর যে বন্দরগুলির উপর যেগুলোর উপর আপনার নিষেধাজ্ঞা জারি করলো, তার ফলে লস কার হলো? বাংলাদেশের হলো। কারণ কি, এই যে আপনার সাপটা সাউথ এশিয়ান মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফলে কাস্টম ডিউটি যখন নাকি আমরা কমিয়ে দিয়েছি, তার জন্যই কিন্তু বাংলাদেশের যে আপনার যে ইয়ার্ন কটন রেডিমেড গার্মেন্টস ইন্ডিয়াতে কাস্টম ডিউটি ছাড়া বিক্রি করতে পারছে, ঠিক আছে? তার ফলে ইন্ডিয়ার লস হচ্ছে, কিন্তু লস হচ্ছে। এখন যেহেতু বাংলাদেশের পণ্য যেহেতু ইন্ডিয়া যেহেতু পারবে না, যেহেতু বিধিনিষেধ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাল্টা লাগিয়ে দিয়েছে, এর ফলে বাংলাদেশি ট্রান্সপোর্ট রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি একদম মোটামুটি ধ্বংসের দিকে চলে যাবে। দে আর এক্সপেক্টিং এ গ্রোথ অ্যাবাউট, বাংলাদেশ প্রত্যেক বছর অন্তত 50 বিলিয়ন্স এর মতো ভীষণভাবে বিপাকে আছে এই মুহূর্তে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি। এবং এর ফলে কিন্তু ইন্ডিয়ান গার্মেন্ট ইন্ডাস্ট্রি যারা আছে, they are expecting a growth in that 1000 কোটি টাকার ভারতের ইন্ডাস্ট্রি লাভ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, মাঝে আমরা বিরতি নিয়েছি আজ। আমরা অবশ্যই এই বিষয় নিয়ে, এই যে আমাদের কালাধান প্রজেক্ট এবং কালাধান প্রজেক্টের পাশাপাশি যে বাংলাদেশের যে চট্টগ্রাম বন্দরের কথা বলা হচ্ছে, চট্টগ্রাম বন্দর লিজ দেওয়া, লালমনিরহাট বাংলাদেশ চীনের কাছে দিয়ে দেওয়া বা চীনের বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করার জন্য চীনকে পারমিশন দেওয়া, পাকিস্তানের বিমান সেখানে নামতে পারে বলে শোনা যাচ্ছে, বা পাশাপাশি সেন্ট মার্টিন নিয়ে শেখ হাসিনা যে দাবি করেছিলেন সেন্ট মার্টিন দিয়ে দিলে ওনার এই হাল হতো না, এবং সেন্ট মার্টিনের বর্তমান কি অবস্থা, ভারতের যে নিরাপত্তা, সীমান্তবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা বাংলাদেশের এই পরিস্থিতির জন্য কতটা উদ্বেগের বিষয়, সেসব বিষয় নিয়ে আমরা আগামীকাল অবশ্যই আবারও আরেকটি টক শোতে আলোচনা করবো। তাই আপনারা সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে আজ সঙ্গে থাকার জন্য, ডক্টর রায়, ডক্টর সাহা। দর্শক বন্ধুরা, অনেকেই বলছেন যে মোহাম্মদ ইউনূস কারোর হাতে সুতোয় বাঁধা পুতুল, বাংলাদেশকে যেভাবে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে ওনার দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে অনেকেই সন্দিহান। এখন প্রতিবেশী রাষ্ট্র ভারত যখন আজ বিশ্ব দরবারে চতুর্থ অর্থনীতি,
তখন বাংলাদেশের অর্থনীতি দিন দিন তলার নিতে গিয়ে ঠেকেছে। আর এই পরিস্থিতির মধ্যেও ভারতের সাথে বিদ্বেষমূলক আচরণ করে চলেছে ইউনূস শিবির। কবে বুঝবে বাংলাদেশ? কিভাবে সঠিক পথে ফিরে আসবে দেশের সুস্থিতি? সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবর, আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।